আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল। বন্ধুরা, আমরা গত পর্বে আমরা শিখেছিলাম হোম ট্যাবের বিভিন্ন ফাংশন সম্পর্কে, বিভিন্ন টুলসের ব্যবহার সম্পর্কে। বন্ধুরা, আজকে যারা আমার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পার্টটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা শিখব ইনসার্ট এর বিভিন্ন টুল সম্পর্কে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আজকে আমরা শিখব ইনসার্টের বিভিন্ন টুল সম্পর্কে। প্রথমে আমরা শিখব কভার পেজ। অর্থাৎ কভার পেজ কিভাবে ডিজাইন করা হয়, অর্থাৎ কোনো বই লেখার জন্য, যেমন লেখার পর যেমন বইটাকে উপরে একটি সুন্দর কভার দেওয়া হয়, অথবা কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য উপরে একটি সুন্দর একটি কভার পেজ তৈরি করতে হয়। আজকে আমরা দেখব যে কিভাবে একটি অ্যাসাইনমেন্টের বা একটি বইয়ের কভার পেজ তৈরি করতে হয়। বন্ধুরা, মনে করুন এটি একটি বই, আমি ধরুন আমার লেখা একটি অ্যাসাইনমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালের উপরে অ্যাসাইনমেন্ট আমি তৈরি করেছি। এই বইটিতে এখানে বেশ কয়েকটি পেজ রয়েছে। বন্ধুরা, আমরা এই পেজের শুরুতে একটি কভার পেজ তৈরি করব। কিভাবে, চলুন তাহলে দেখি। প্রথমে আমরা কভার পেজ এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন কিছু টেমপ্লেট দেখা যাচ্ছে। এখানে ডিফল্ট ভাবে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। আমরা এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট সিলেক্ট করব। সিলেক্ট করলাম যে এটি আমার কভার পেজের টেমপ্লেটস। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি ডকুমেন্টের এখানে টাইটেল দিতে হবে এবং ডকুমেন্টের সাবটাইটেল দিতে হবে। কারণ আমি এখানে টাইটেল দিলাম, যেমন যেহেতু এমএস ওয়ার্ডের উপরে বইটি লেখা, তাহলে আমি বইয়ের নাম লিখবো এমএস ওয়ার্ড, যেমন এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড টিউটোরিয়াল। তারপর এখানে লিখবো, ধরুন ডকুমেন্টের সাবটাইটেল দিলাম মাইক্রোসফট ওয়ার্ড। তারপর আমরা এই ডকুমেন্টটি নিচে লিখতে পাচ্ছেন স্কুল অথবা কোর্স টাইটেল, অথবা এখানে লিখতে পারি যেমন লেখকের নাম। আমরা যদি এখানে লিখি লেখকের নাম, ধরুন এমডি, ধরুন এখানে লেখকের নাম লিখলাম, এখানে এটা কেটে দিলাম। তো এভাবে ধরুন আমার কভার পেজটি সুন্দর একটি কভার পেজ, দেখুন কত সহজে হয়ে গেল। এভাবে আমরা কভার পেজ তৈরি করতে পারি। এখন আমরা একটি ব্ল্যাঙ্ক পেজ নিব। ধরুন কভার পেজ তো হয়ে গেল। এখন কভার পেজের উপরে এখানে ধরুন এই লেখার উপরে আরেকটি পেজ নিতে হবে। এখানে যেমন টেবিল অফ কন্টেন্ট তৈরি করার জন্য ধরুন আমি একটি পেজ নিতে হবে। তাহলে আমি কিভাবে একটি পেজ নিব? এখানে ফাঁকা ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে। ধরুন আমি এই মাউসের পয়েন্টারটা উপরে রেখে আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এই পেজের উপরে একটি ফাঁকা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে গেল। এখন চাচ্ছি যে ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে গেল, এটা হচ্ছে ধরুন আমি আমার এই অ্যাসাইনমেন্টের টেবিল অফ কন্টেন্ট তৈরি করব। ধরুন এখন আমি এই বইটার মাঝখানে, ধরুন এখানে যে কন্টেন্টগুলো রয়েছে ঠিক আমি এর মাঝখানে এখানে একটি এই লেখাগুলোকে আমি একটা পেজে রাখবো, এবং এর বাকি যে লেখাগুলো রয়েছে এই পেজের, এই লেখাগুলো আমি আরেকটা পেজে নিয়ে যাব। অর্থাৎ এই জন্য আমাকে এখানে একটি পেজ ব্রেক দিতে হবে। এই জন্য ক্লিক করতে হবে পেজ ব্রেকে। পেজ ব্রেকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এই লেখাগুলো একটি পেজে চলে আসছে, এবং এর নিচে যে অবশিষ্ট লেখাগুলো ছিল সেগুলো আরেকটি পেজে চলে গেছে। এভাবে আমরা সহজে একটি পেজ ব্রেক নিতে পারি। এখন আমরা দেখব টেবিল। তো আপনারা এখানে আমরা টেবিলের এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে এই লম্বালম্বি ভাবে যে ঘরগুলো রয়েছে এগুলো হচ্ছে রো।
এইভাবে এগুলো হচ্ছে রো, এক একটি রো। আর এই উপর থেকে নিচে এগুলো হচ্ছে কলাম। ধরুন এই এ কলাম 1, কলাম 2, 3, 4, 5 এভাবে। ধরুন আমি এখানে উপরে 5টি কলাম নেব এবং 4টি রো নেব। 4টি রো নিলাম। দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করার সাথে সাথেই এখানে একটি টেবিল তৈরি হয়ে গেল কত সহজেই। এভাবে আমরা সহজেই টেবিল তৈরি করতে পারি। এখন ইনসার্ট টেবিল, আমরা এই টেবিল এখানে আমরা তারপর ইনসার্ট টেবিল, ইনসার্ট থেকে আমরা কলামের বিভিন্ন নাম্বার অর্থাৎ কলাম এবং রো নাম্বার দিয়ে সহজেই আমরা একটা টেবিল তৈরি করতে পারি। যেমন আমি যদি চাই কলাম দেব 3 এবং রো দেব 4 তাহলে, এবং ফিক্সড কলাম উইথ অটো বা অটো ফিট টু কন্টেন্ট অর্থাৎ কন্টেন্টের অনুযায়ী অটো ফিট হয়ে যাবে। আমরা যে কোনো একটি সিলেক্ট করে, ধরুন যেটা ফিক্সড কলাম উইথ আছে এটা আমি সিলেক্ট করে ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কার্সরটা যেহেতু এটার ভিতরে ছিল এই ঘরে, এখানে একটি টেবিল তৈরি হয়ে গেছে। আমার মাউস পয়েন্টার যদি নিচের দিকে রেখে আবারও এভাবে ক্লিক করি, দেখতে পারবেন যে কিভাবে, ধরুন আমার কলাম হবে 3 বা 4 এবং রো হবে 3, তাহলে ওকে ওকে দিলে দেখতে পাচ্ছেন নিচে একটি সুন্দর টেবিল তৈরি হয়ে গেল। এভাবে আমরা টেবিল থেকে ইনসার্ট টেবিলে এভাবে টেবিল তৈরি করতে পারবো। তারপর ড্র টেবিল, ড্র টেবিলে আমরা টেবিল ড্র করে সহজে কোনো টেবিলকে ড্র করতে পারবো। পেন্সিল দিয়ে আমরা টেবিলটাকে সুন্দরভাবে এভাবে ড্র করতে পারবো খুব সহজেই। বন্ধুরা এভাবে আমরা সহজেই যে কোনো টেবিল তৈরি করতে পারি। তো এভাবে বন্ধুরা, তারপর আমরা দেখব এক্সেল স্প্রেডশিট। এক্সেল স্প্রেডশিট অর্থাৎ আমি যদি চাই এখানে একটি স্প্রেডশিট নেব, স্প্রেডশিট নিয়ে আমরা এখানে বিভিন্ন এক্সেলের কোনো ডকুমেন্ট বা কোনো শীট তৈরি করব, তাহলে আমরা এখানে সহজেই শীট তৈরি করতে পারবো এক্সেলের মতো করে সেম। আমরা প্রয়োজনে এখানে শীট 1, শীট 2 এভাবে নিয়ে কাজ করতে পারবো। এখানে এক্সেল শীটের মতো করে সেম একইভাবে আমরা এখান থেকে যে কোনো যোগ, বিয়োগ, গুণ, ভাগ সহজেই করতে পারবো। যে কোনো সংখ্যার টেবিল তৈরি করতে পারবো। তারপরে আমরা শিখবো যে কুইক টেবিল, অর্থাৎ কুইক টেবিল আমরা কিভাবে তৈরি করব। কুইক টেবিলের মাধ্যমে আমরা কিভাবে টেবিল তৈরি করব। কারণ আমি এখানে একটা টেবিল নিতে হবে, যেমন আমরা এখন এটা চিহ্নতে ক্লিক করে কুইক টেবিলে চলে যাব। কুইক টেবিলে এখানে দেখতে পাচ্ছেন কিছু টেবিলের টেমপ্লেট দেওয়া আছে। আমরা চাইলে যেমন এখানে ক্যালেন্ডার স্টাইলের টেবিল যদি তৈরি করতে চাই, তাহলে এখানে ক্লিক করলে এটার মতো সুন্দর একটা টেবিল তৈরি হয়ে যাবে। তারপর ক্যালেন্ডার 2 অর্থাৎ মাসের দিন তারিখ এগুলোর ক্যালেন্ডার টেবিল। তারপর ক্যালেন্ডার 3 বিভিন্ন স্টাইলের বিভিন্ন টেমপ্লেটের ক্যালেন্ডার। আমি যদি চাই যে এখানে এই ক্যালেন্ডার 1 এটার মতো করে অথবা ক্যালেন্ডার 2 এর মতো করে একটি টেবিল তৈরি করতে হবে, তাহলে আমি এটা সিলেক্ট করলে একটি টেবিল তৈরি হয়ে যাবে। আমরা চাইলে এগুলো ডিলিট করে নতুন করে এখানে সংখ্যা বসাতে পারবো। যেমন আমরা যদি চাই এনে 1-এর জায়গায় অন্য কোনো সংখ্যা হবে, এখানে অন্য কোনো সংখ্যা হবে, এভাবে আমরা এগুলো চেঞ্জ করে এই সংখ্যাগুলো চেঞ্জ করে আমরা নতুন কোনো সংখ্যা বসিয়ে আমরা ক্যালেন্ডার তৈরি করতে পারবো। তারপর আমরা শিখব যে পিকচার, অর্থাৎ এই পিকচারে ক্লিক করলে আমাদের যদি আমাদের কোনো ডকুমেন্টে কোনো পিকচার অ্যাড করতে হয়, তাহলে আমরা এই পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করলে আমাদের
কম্পিউটারের ডকুমেন্টে নিয়ে যাবে। ধরুন আমি ডেস্কটপ থেকে কোনো ছবি যদি আনতে চাই, তাহলে আমি এই ছবিটি আনতে যাচ্ছি, এই ডকুমেন্টে ইনসার্ট করতে যাচ্ছি, আমি ছবিটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলে ছবিটি এখানে চলে আসবে। তো ছবিটি আসার পর আমরা চাইলে এটাকে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো, ছোট বড় প্রয়োজনে করতে পারবো, করে অ্যাডজাস্ট করতে পারবো। ছবিটি আমরা চাইলে এটা সেন্টার অথবা আমরা চাইলে সেন্টার করতে পারবো, বা লেফট অথবা রাইটে বা জাস্টিফাই করে আমরা ছবিটাকে পজিশন মতো রাখতে পারবো। তারপর যদি চাই যে এখানে একটি ছবি অ্যাড করব, ধরুন আমি এখানে একটি ছবি অ্যাড করব, তাহলে অনলাইন পিকচারে ক্লিক করব। ধরুন আমি এখান থেকে একটি ছবি ডাউনলোড করতে যাচ্ছি। ধরুন আমি এই ছবিটি ডাউনলোড করব, আমি ছবিটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করলে ছবিটি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছবিটি ডাউনলোড হয়ে গেল। এখন আমি এটা ছবিটিতে এই কর্নারে ধরে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিতে পারবো। ধরুন এই ছোট করে আমি ছবিটিকে মাঝে অথবা সাইডে, আমি ডান সাইডে অথবা বাম সাইডে, যে কোনো সাইডে আমি ছবিটিকে অ্যাডজাস্ট করে ছবিটিকে রাখতে পারবো। এভাবে আমরা অনলাইন থেকে ছবি ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের নেট কানেকশন থাকতে হবে। এখন আমরা দেখব কিভাবে শেপের ব্যবহার করতে হয়। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো শেপ রয়েছে, যেমন লাইন শেপ। আমরা কোনো লাইন ড্র করতে চাইলে, যেমন এই লাইন শেপ, যদি কোনো লাইন ড্র করতে চাই তাহলে এই লাইন শেপ ইউজ করতে পারি। তারপর যদি কোনো রেক্টেঙ্গুলার ড্র করতে চাই, যেমন রেক্টেঙ্গুলার ড্র করতে চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের রেক্টেঙ্গুলার রয়েছে, এখান থেকে আমরা সিলেক্ট করে রেক্টেঙ্গুলার ড্র করতে পারবো। এভাবে সিলেক্ট করলেই রেক্টেঙ্গুলার ড্রয়িং হয়ে যাবে। তারপর এখানে এই কালারটাই চেঞ্জ করতে পারবো আমাদের ইচ্ছে মতো, যে কোনো ফিল কালার আমরা চাইলে এখানে কালার সিলেক্ট করে দিলে যে কোনো কালার হয়ে যাবে। তারপর আমরা শেপ থেকে এখানে আরো অনেক শেপ রয়েছে, যেমন বেসিক শেপ, এখানে অনেক ধরনের শেপ রয়েছে, যেমন ব্লক অ্যারো শেপ। আমরা যদি কোনো অ্যারো ড্রয়িং করতে চাই, যেমন আমি এরকম একটা অ্যারো চিহ্ন ড্রয়িং করতে যাচ্ছি, তারপর এভাবে ড্র্যাগ করলেই ড্রয়িং হয়ে যাবে। তারপর এটাকে আমরা প্রয়োজনে চিকন মোটা ছোট বড় করতে পারবো, আমাদের ইচ্ছে মতো সুবিধা মতো আমরা কাস্টমাইজ করে নিতে পারবো ছবিগুলোকে, শেপগুলোকে। তারপর এখানে আরো অনেক শেপ রয়েছে, যেমন ইকুয়েশন শেপ, তারপর ফ্লো চার্ট, বিভিন্ন ফ্লো চার্ট শেপ, তারপর স্টার্স অ্যান্ড ব্যানার্স শেপ। যেমন আমরা চাইলে যে কোনো স্টার্স অথবা ব্যানার্স এখান থেকে আমরা ড্রয়িং করতে পারবো। এভাবে যে কোনো শেপ আমরা ড্র করতে পারবো। তারপর এখানে আরো অনেক ডিজাইন রয়েছে, যেমন শেপে আরো এখানে রয়েছে, যেমন নিচের দিকে কল আউট, যেমন এখানে বিভিন্ন কল আউট রয়েছে ডিজাইন। স্টার্স এন্ড ব্যানার্স এখানে আরো কিছু ডিজাইন রয়েছে, যেমন এই ডিজাইনগুলো। এগুলো দিয়ে আমরা কোনো টাইটেলকে, কোনো লেখাকে, আমরা হেডিংকে ডিজাইন করতে পারি। যেমন আমরা চাচ্ছি যেমন এটা একটা হেডিং এর মাঝে এভাবে থাকবে। এইভাবে আমরা লেখাটাকে, কালারটাকে যদি নো ফিল কালার দেই, তাহলে এভাবে একটি শেপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এক বক্সের মধ্যে ডিজাইন হয়ে গেল। তো এভাবে আমরা লেখার মাঝে বিভিন্ন শেপ ব্যবহার করে লেখাকে আকর্ষণীয় করতে পারি। যেমন এরকম লেখার মাঝে বিভিন্ন ডিজাইন দিয়ে লেখাকে অনেক সুন্দর এবং আকর্ষণীয়
লেখাকে আকর্ষণীয় করা যায়। তো এভাবে লেখা বিভিন্ন ডিজাইন তৈরি করা যায় লেখাকে। তো বন্ধুরা এরপর আমরা দেখব যে এখানে নিচে আরো কিছু রয়েছে, যেমন কল আউট। যেমন আমরা যদি এরকম কল আউট ব্যবহার করতে পারি, যেমন কল আউট ব্যবহার করতে পারি, যেমন এখানে হ্যালো লিখলাম। তারপর এটাকে আমরা চাইলে ছোট বড় করে আমরা অ্যাডজাস্ট করতে পারি। তারপর ইনসার্টে রয়েছে স্মার্ট, অর্থাৎ স্মার্ট আর্ট অনেকটা গ্রাফের মাধ্যমে কোনো ইনফরমেশন বা কোনো ডাটা উপস্থাপন করা করা হয়। যেমন আপনি চাইলে এরকম চার্টের মাধ্যমে বিভিন্ন ডাটা বা তথ্যকে সহজে উপস্থাপন করতে পারেন। যেমন এটা হচ্ছে লিস্ট স্টাইল গ্রাফিক। তারপর এটা হচ্ছে প্রসেস স্টাইল। এখানে বিভিন্ন স্টাইল রয়েছে, আপনি এদিকে যে কোনো প্রসেসের মাধ্যমে আপনি ডাটাকে সহজে যেমন আমি যদি একটা স্টাইল দেখাই, যেমন ইনসার্ট থেকে স্মার্ট আর্ট, আমি ধরুন একটি সাইকেল চক্রের মাধ্যমে কোনো তথ্যকে আমি উপস্থাপন করতে যাচ্ছি, তখন আমি এই সাইকেল এটি সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন এখানে সাইকেলিং এর মাধ্যমে কোনো রিইউজিং বা এই ধরনের কোনো তথ্য উপস্থাপনের জন্য এই সাইক্লিং এই গ্রাফ ইউজ করা যায়। এখানে আমরা কাস্টম ভাবে তথ্য কোনো লেখা লিখতে পারবো। যেমন এখানে আমাদের ইচ্ছে মতো যে কোনো লেখা লিখে আমরা গ্রাফের মাধ্যমে তৈরি উপস্থাপন করতে পারবো। তারপর এটাকে ছোট বড় করে অ্যাডজাস্ট করতে পারবো। তো এভাবে স্মার্ট আর্টের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য সহজে উপস্থাপন করতে পারি। যেমন পিরামিড রয়েছে, পিকচার রয়েছে, রিলেশনশিপ, এভাবে বিভিন্ন ধরনের স্টাইলের স্ট্রাকচার বা গ্রাফ রয়েছে। তারপর হচ্ছে চার্ট অনেকটা স্মার্ট আর্টের মতোই তথ্য উপস্থাপনের বিভিন্ন স্টাইল এখানে দেখতে পাচ্ছেন। বিভিন্ন টেমপ্লেট এখানে রয়েছে তথ্য উপস্থাপনের ডিসপ্লে করার জন্য সহজে। যেমন এখানে বার বা এরিয়া, তারপর লাইন, কলাম। তো এরকম কলাম সিস্টেমে যদি আমরা কোনো তথ্যকে উপস্থাপন করতে চাই, যেমন বিভিন্ন আমরা চাচ্ছি যে কলামের মাধ্যমে কোনো তথ্য উপস্থাপন করব, তাহলে সিলেক্ট করলে এটি চলে আসবে এখানে। তারপরে রয়েছে অ্যাড ইন এখানে হচ্ছে স্টোর, অর্থাৎ মাইক্রোসফট অফিস স্টোর থেকে বিভিন্ন অ্যাড ইন আমরা চাইলে এখানে অ্যাড করতে পারবো। যেমন উইকিপিডিয়া, উইকিট, বিভিন্ন মাইক্রোসফটের বিভিন্ন অ্যাড ইন, যেমন মাইক্রোসফট ক্রোম ব্রাউজারে যেমন বিভিন্ন এক্সটেনশন ইউজ করা হয়। তো মাইক্রোসফট অফিসের এখানে কিছু অ্যাড ইন রয়েছে, এগুলো যা আমাদের কাজের গতিকে অনেক বৃদ্ধি করবে এগুলো ব্যবহারের মাধ্যমে। উইকিপিডিয়া তেমন এখানে কিছু দেখানোর মতো নাই। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে মিডিয়া লিঙ্ক, কমেন্ট এবং হেডার ফুটার ইউজ কিভাবে করতে হয়, টেক্সট বক্স কিভাবে ব্যবহার করা হয় এবং এগুলো সম্পর্কে আমরা শিখবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।